স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মৎস্যেলে, সাথে আছে আমি শামীম জাহিদি। আমাদের আজকের আলোচনার বিষয় পোলট্রি ফিডের দাম বৃদ্ধি। আর এ নিয়ে আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে আছেন আমান ফিড লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন এবং বাংলাদেশ পোলট্রি রক্ষা জাতীয় পরিষদের ঢাকা বিভাগের সমন্বয়ক কামাল উদ্দিন আহমেদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। জামালপুরের ৭ উপজেলায় লেয়ার ও ব্রয়লার মিলিয়ে মুরগির খামার রয়েছে ৫৬৭টি। একদিকে মুরগির খাবারের দাম বৃদ্ধি, অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে খামারিরা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৪০ ভাগ খামার। এভাবে চলতে থাকলে আসলে কেউ ব্যবসা করতে পারবে না, এই কারণে আমি বন্ধ করে দিচ্ছি। আমি না, শুধু সারা জেলায় মিনিমাম ২০০-২৫০ লোক এই পোলট্রি, ব্রয়লার এবং লেয়ার বন্ধ করে দিচ্ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। ৬ মাস আগেও এর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। একই সময়ে খাবারের দাম বস্তা প্রতি বেড়েছে ৩ থেকে ৪০০ টাকা। ডিমের বাজারের চিত্রও একই, উৎপাদন খরচ আর বিক্রয় মূল্য প্রায় সমান। খাদ্যর খরচ এবং বাচ্চার দামের দুইটাই ব্যালেন্স করলে মাংসর দামের সাথে কোনো মিল নেই, সেজন্য মূলত এখানে আমাদের লস হচ্ছে। খাবারের দাম বৃদ্ধি এবং ডিমের দাম কমে যাওয়ার কারণে অনেক খামারি তার খামার বন্ধ করে দিয়ে বসে আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, খামারগুলো টিকিয়ে রাখতে হলে খাবারের দাম সহনীয় পর্যায়ে আনার বিকল্প নেই। খাদ্য ব্যবসায়ী যারা খাদ্য উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ করে খাদ্যের দাম কমানোর চেষ্টা করছে আর কি। এই মুহূর্তে যে খাদ্যের দাম আছে তার থেকে কিছুটা কমলেই দেখা যাবে যে ব্রয়লার ফার্মগুলি আর লোকসান কমতে হবে না। খামারিদের অভিযোগ, খাবারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে রয়েছে পোলট্রি ফিড ব্যবসায়ীদের সিন্ডিকেট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কামাল উদ্দিন আহমেদ এবং জনাব জাকির হোসেন, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। জনাব কামাল উদ্দিন আহমেদ, আমরা জানি যে একটা মুরগি পুরো যদি আমরা উৎপাদনের চেইনটা দেখে চিন্তা করি যে এর ৬৫ থেকে ৭৫% অর্থ ব্যয় হয় খাবারের পেছনে, এবং সেক্ষেত্রে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খাবারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। আসলে কেমন বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পেয়েছে বলে আপনার মনে হয়? কারণ আপনারা তো ওই খামারি পর্যায়ে কাজ করছেন, আপনারাই সমস্যাটা বেশি বোধ করছেন বেশি সমস্যাটা। দেখুন, আজকের থেকে ১৫-২০ বছর আগে আমাদের দেশে এই পোলট্রিটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই ফার্মিং সিস্টেমটা আমাদের দেশে আজকের থেকে ২০ বছর আগে শুরু হয়। শুরু হওয়ার সময় তখন সারা পৃথিবীতেই খাদ্যের দাম কম ছিল। এখন আমাদের দেশে খাদ্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটার মূল কারণ হলো, জাকির সাহেব ভালো বলবেন, সেটা হলো যে উনি খাদ্য উৎপাদনকারী এবং কি কি সমস্যায় তারা ভুগছেন সেগুলো তারা জানাবেন এবং তিনি বলতে পারবেন যে খাদ্যের দাম কেন বেড়েছে। তবে আমি যেটুকু বুঝি সেটা হলো যে হারে খাদ্যের দাম বাড়া উচিত ছিল তার চেয়ে আমার কাছে মনে হয়, এবং আমরা যেটুকু জানি সেটা হলো খাদ্যের দাম তার চেয়ে কখনো কখনো অনেক বেশি হয়। ধরুন, আপনার যখন আমাদের দেশে ভুট্টা আমদানি ভুট্টা যখন উৎপাদন হয় তখন ভুট্টা যেটা মূল ইনগ্রিডিয়েন্টস হলো খাদ্যের ভুট্টাটা যখন আমাদের দেশে আমাদের কৃষকরা উৎপাদন করে তখন আমরা দেখতে পাই যে ভুট্টার মূল্য ১২ টাকা কেজি, এবং তখন আমাদের দেশের যারা খাদ্য প্রস্তুত করেন এই বড় বড় কোম্পানিগুলো, তারা ভুট্টাগুলো ১২ টাকা দরেই কিনেন। কিন্তু কমার সময় যে আমরা যারা পোলট্রি ফিড আমরা যারা গ্রহণ করি, যারা কিনি, তারা কিন্তু আমরা সেই সুবিধাটা পাই না, আমরা কখনো সেই সুবিধাটা পাই না। আবার যখন আমদানি করা হয় তখন দেখা যায় যে সেটাও আরেকটি দিক, যখন ভারত থেকে আমদানি করার প্রশ্ন আসে বা অন্যান্য দেশের থেকে, চায়না থেকে আমদানি হয়, তখন দেখা যায় যে সেই সমস্ত দেশের দামগুলো বেড়ে যায়। সেগুলোকে হয়তো ব্যালেন্স করার জন্য তারা সবসময়ই একটি মূল্য রাখেন। তবে সাধারণত দেখা যায় যে সর্বোচ্চ মূল্য যখন থাকে আমাদের দেশে ভুট্টা ক্রয়ের ক্ষেত্রে বা সয়াবিন ক্রয়ের ক্ষেত্রে, অন্যান্য ইনগ্রিডিয়েন্টস ক্রয়ের ক্ষেত্রে, সেই দামটি একটা স্ট্যান্ডার্ড দাম থাকে। আমরা যারা ভোক্তা,
আমরা কিন্তু সেই সুযোগটা কখনো আমরা ভোগ করতে পারি না। ধন্যবাদ। আপনার কাছে আমরা ফিরে আসবো। জনাব হোসেন, আপনার কি মনে হয় যেটা বলছেন যে উনি যেটা বলছেন যে দাম যেটা বেড়েছে সেটা যৌক্তিক পর্যায়ে না, এতটা হওয়া উচিত না, আপনার কি মনে হয় এবং কেন বাড়ছে? আচ্ছা, আমি যেটা বলতে চাই যে দাম বেড়েছে এবং এটার খুবই নেতিবাচক একটা প্রভাব পুরো শিল্পের উপর পড়ছে, পুরো শিল্পের উপর পড়ছে। কিন্তু দাম কেন বাড়ছে? দাম বাড়ার জন্য আমরা যদি কারণগুলি দেখতে চাই তাহলে এই ইন্ডাস্ট্রিতে আপনারা জানেন যে পোলট্রি আমরা যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে পোলট্রি ফিড তৈরি করা হয়, এখানে 28 থেকে 34 বা 35 ধরনের উপকরণ ব্যবহার করতে হয় এক এক ধরনের ফিড তৈরি করার জন্য। এবং এর মধ্যে আপনার কামাল ভাই যেটা বলেছেন রাইট, মেইজ কোয়ালিটির দিক থেকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে। মেইজ আপনার 55 থেকে 60% প্রয়োজন হয়। কিন্তু আমি যদি প্রাইসের দিক থেকে দেখি তাহলে মেইজ না, মেইজের চাইতেও এখন প্রোটিনের যে সোর্স এমবিএম, সয়াবিন মিল, এসবিএম, এই জিনিসগুলির প্রাইস কন্ট্রিবিউশন অনেক বেশি। এবং গত 1 বছরে সয়াবিন মিল এবং এমবিএম এর দাম বেড়েছে, দাম বৃদ্ধির হার 45 থেকে 65% পর্যন্ত। আমি যদি ডিসেম্বর 2011 এবং 2012 তুলনা করি তাহলে এই বৃদ্ধির হারটা হচ্ছে 45 থেকে 65% পর্যন্ত। এবং মাঝখানে এটা আরও মানে আপনি যদি আর 2 মাস আগে আমরা দেখি, অক্টোবরের বা সেপ্টেম্বরের যদি আমরা চিত্রটা নেই তাহলে এই বৃদ্ধিটা আরও বেশি ছিল, এটা ওভার 100%-এর উপরে ছিল। এখন প্রাইসটা একটু কমে এসেছে। মেইজের ক্ষেত্রে যেটা হচ্ছে, মেইজ হ্যাঁ এই বছর আমরা একটা ব্লেসিংস, ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লেসিংস যে মেইজটা গত বার্ড ফ্লুতে ইন্ডাস্ট্রির সাইজ ছোট হয়ে এসেছে, প্রচুর মুরগি মারা যাওয়ার কারণে ফিডের রিকোয়ারমেন্ট কম হয়েছে এবং আমাদের কৃষক ভাইরা প্রচুর মেইজ উৎপাদন করায় মেইজের দামটা কম ছিল, কম্পারেটিভলি কম ছিল। গত বছরের তুলনায় এই বছর মেইজের দাম গত বছর ডিসেম্বরের চেয়ে এই বছরের ডিসেম্বরে 7-8% কম আছে এখনো। কিন্তু এটা আরো একটু কম থাকতে পারতো। মাঝখানে একটা ইয়েতে আমরা কিছু খুবই অল্প পরিমাণ কিন্তু কিছু মেইজ বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে যায়। যখনই এক্সপোর্টটা হয় তখন মেইজের লোকাল মার্কেট প্রাইস যেটা আপনার 12 থেকে 14 টাকা ছিল সেটা এখন 18-20 টাকা 21 টাকা পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। আপনি কি আমাদের একটু বলবেন যে গত 1 বছরে যদি বলি যে ফিডের দাম কেমন বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? ফিডের দাম গত বছর ডিসেম্বর থেকে এই বছরের ডিসেম্বর পর্যন্ত গড়ে 20% দাম বেড়েছে। মানে সবগুলো খাবারের দামের ক্ষেত্রে, সবগুলো খাবারের দামের ক্ষেত্রে আমরা যদি ব্রয়লার এবং লেয়ারের খাবারের দাম দেখি তাহলে এটা অ্যাভারেজ 20% ম্যাক্সিমাম। আচ্ছা জি, এবং যেটা কামাল ভাই আমার সাথে একমত হবে। জনাব আহমেদ, আপনার কি মনে হয় 20% বেড়েছে? 20 না আরো বেশি বেড়েছে। 20 আপনি একটু বলবেন যে আমাদেরকে জানাবেন যে 20%-এর বেশি কিভাবে? কারণ আমি যদি খুচরা বাজার মূল্য করি এবং আমাদের দেশে যেই কোম্পানিগুলি এখন মার্কেটে বিক্রি করে তাদের প্রাইস যদি আমি দেখি তাহলে আমি দেখি যে ডিসেম্বরে অ্যাভারেজ প্রাইস ছিল, ডিসেম্বর 11-তে অ্যাভারেজ প্রাইস ছিল বড় 5টা কোম্পানির। আমাদের দেশে প্রাইস আবার 2টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিদের একটা গ্রুপ আছে, কিছু মাল্টিন্যাশনাল এখন বাংলাদেশে অপারেট করে, তাদের প্রাইসটা আমাদের প্রাইসের চেয়ে, লোকাল কোম্পানিদের প্রাইসের চেয়ে অ্যাভারেজ আপনার 100 টাকা, মানে প্রতি কেজিতে 2 টাকা বেশি। আপনি আপনার টিভির স্কলে এটা কি কোনো ডিস্ট্রিবিউশন থেকে করে? মিল গেট বলে একটা ব্যাপার আছে, মিল গেট থেকে যে ডিস্ট্রিবিউশনের পর্যায়ে সাধারণত আমি যে এই প্রাইসটা বলছি এই প্রাইসটা হচ্ছে খামারি পর্যায়ে পাওয়ার জন্য প্রাইস। এর মধ্যে এই ব্যবসাটা যেভাবে হয় যে ডিস্ট্রিবিউটর আছেন, ছোট দোকানদার আছেন, এদের কমিশন এন্ড আদার্স হচ্ছে এই প্রাইসের মধ্যে ইনক্লুড করা ধরা থাকে। এবং গত বছর এই প্রাইসটা আপনার ছিল 1800 টাকা অ্যাভারেজ ডিসেম্বর 2011-তে। এখন এই প্রাইসটা ব্রয়লার ফিডে এখন দেশি কোম্পানিগুলির অ্যাভারেজ প্রাইসটা 2200 টাকা প্রতি বস্তা ফিড, যেটা 50 কেজি এক বস্তা। এবং গত বছর আপনার মাল্টিন্যাশনালদের ফিডের দাম ছিল 1900 থেকে 1950 টাকা। আমাদের এখন মাল্টিন্যাশনালদের ফিডের দামটা 2300 টাকা। আচ্ছা, সাধারণত যেটা হয় যে খামারিরা প্রায় অভিযোগ করে থাকে যে দামের হেরফের হয়, যেটা স্বাভাবিক। যদি সাপ্লাই কম থাকে দাম একটু দোকানে ঝামেলাই হয়, বাড়ায় দিতে পারে অনেকে। কিন্তু সেক্ষেত্রে কি ওই বস্তার গায়ে, প্যাকেটের গায়ে দাম লেখা থাকে? এই প্র্যাকটিসটা এই ইন্ডাস্ট্রিতে নেই, তবে এটা একটা ভালো প্রস্তাব হতে পারে যে আমার প্রাইস যদি লেখা থাকে তাহলে সেটা। তবে একটা জিনিস কি যে এই মুহূর্তে এই শিল্পে যে পরিমাণ কম্পিটিশন, একটা জিনিস হচ্ছে যে পোলট্রি ফিড মিলিং এ আমাদের দেশে আমি 1 বছর আগের একটা স্টাডি করে দেখেছিলাম যে
ইনস্টল ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি যতগুলি মিল আছে, এবং সেটার শুধুমাত্র বাংলাদেশ পোলট্রি ডিরেক্টরি একটা ইয়ে আছে, ওইখানে যে নামগুলি আছে ওর বাইরে আরও ফিড মিল আছে, সেই ফিড মিলের হিসেবেই আপনার ইনস্টল ক্যাপাসিটির মার্কেট সাইজ 40% না, মানে 60% ক্যাপাসিটি এখনো আনইউটিলাইজ। তো ভেরি ইন্টেন্স কম্পিটিশন থাকার কারণে এই প্রাইসের ক্ষেত্রে আসলে মার্কেট মেকানিজম এই প্রাইসটা একটা স্ট্যাবিলিটির মধ্যে থাকে। হাই প্রাইস চার্জ করার কোনো স্কোপ ভেরি লিমিটেড। আচ্ছা, জনাব আহমেদ, আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে 20% বেড়েছে। উনি বলছেন যে গত 1 বছরে 20% বেড়েছে। 20% বাড়ার যৌক্তিকতা ওনারা কখনোই দেখাতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হলো, ধরুন উনি বললেন যে ব্রয়লার খাদ্যটা ওনারা বিক্রি করছেন বর্তমানে 2200 টাকা, এবং আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি ওরা বিক্রি করতেছে 2300 টাকা। আমরা নিজেরাও অনেক সময়, আমি যখন প্রথম মুরগি খামার করেছি বা এখনো মাঝে মাঝে নিজে খাদ্য প্রস্তুত করিনি, তাতে আমার 3 টাকা, তারা যে খাদ্য বিক্রি করে তার থেকে আমার পার কেজিতে 3 টাকা বা কখনো কখনো 2 টাকা, 2 থেকে 3 টাকা আমার উৎপাদন খরচ কম হয়। এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন যে প্রতি কেজিতে যদি যারা ফিড মিলাররা আছেন, যে 1 থেকে 2 টাকা 3 টাকা যদি কেজিতেই লাভ করতে চায়, তাহলে আপনি এটাকে কি ধরনের ব্যবসা বলবেন? আমরা ফিরে আসবো, আমরা বিতর্ক এখান থেকে শুরু করবো। আমাদের সময় হলে একটা বিরতি যাবে, ফিরে এসে আমরা শুরু করবো। সময় হলে একটা বিরতি যাবো, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতি ছেলে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আমরা পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি নিয়ে। এ নিয়ে আমাদের স্টুডিওতে আলোচনা করছেন আমান ফিডসের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন এবং বাংলাদেশ পোল্ট্রির খামার রক্ষা জাতীয় পরিষদের ঢাকা বিভাগের সমন্বয়ক কামালউদ্দিন আহমেদের সাথে। স্বাগত আপনাদের আরেকবার। জনাব হোসেন, জনাব আহমেদ বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে লাভ করছেন যারা আপনারা ফিড তৈরি করছেন, সেই লাভটা যৌক্তিক না। আপনার কাছে যৌক্তিক মনে হয়? আমি অবশ্যই ওনার সাথে একমত হতে পারছি না। আমি একমত হতে পারলে আনন্দিত হতাম, কারণ আমি এই প্রফেশনে আসার আগে আমি একজন এন্টারপ্রেনার ছিলাম। অর্থাৎ আমি যখন ছোট্ট একটু বলি যে কামাল ভাই, আপনার চাইতে একটু আগে সম্ভবত আমার পোলট্রি ফার্মিং শুরু। আমি 1988 সালে 20টা মুরগি দিয়ে আমার পোলট্রি ফার্ম শুরু করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমার আমি যখন মুরগি প্রতিপালন করি তখন 5 টাকা 30 পয়সা আমি 1 কেজি ফিড বানাতে পারতাম, যেই ফিডটা আজকে দাম হচ্ছে 44 টাকা। তখন আমি ডিম বিক্রি করতাম, একটা ডিম 2.5 টাকা থেকে 3 টাকা। একটা ডিমের দাম এখন খুব একদম মানে ম্যাক্সিমাম প্রাইস 9 টাকা, তার মানে 3 গুণ। আর ফিডের প্রাইস আপনার বেড়ে গেছে কত? ফিডের প্রাইস বেড়ে গেছে 9 গুণ। এটা একটা দিক, কিন্তু অন্য আরেকটা দিক আপনাকে একটু খেয়াল করতে হবে যে খাদ্য রূপান্তর হারের একটা বিষয় আছে। অর্থাৎ আপনি কতটুক খাইয়ে কতটুক মাংস পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু আমরা গত 20 বছরে ব্যাপক উন্নতি করেছি। আমি আজ থেকে 20 বছর আগে 1 কেজি একটা মুরগির ডিম পাওয়ার জন্য 130 থেকে 35 গ্রাম খাবার খাওয়াতে হতো, যেটা এখন 100 গ্রাম 105 গ্রামে চলে। আমি আরেকটা জিনিস বলছিলাম, আমরা যেহেতু ফিড মিলে 120 পর্যন্ত খাওয়াতে হয়, 115 থেকে 20 115 থেকে 20 খাওয়াতে হয়। যদি আপনি আপনার যেই কথাটা বলছিলেন যে আপনি যদি আপনার ফিড বানিয়ে খাওয়ান, তাহলে 115 থেকে 20 খাওয়ালে চলবে। কিন্তু একটা ব্যালেন্স ফিড 105 থেকে 110 গ্রাম একটা ব্যালেন্স ফিডে আপনার চলবে। এবং আমি আরেকটা বলছিলাম যে আমাদের দেশে ফিডের প্রাইসে 2টা আপনার গ্রেড আছে, একটা মাল্টিন্যাশনালস, একটা লোকাল কোম্পানি। আমরা এই যে প্রাইস আপনার কামাল ভাই যেটা বললেন যে যৌক্তিক না, আমি একটা জিনিস বলতে চাই যে কোনো উপকরণে, একটা উপকরণেই শুধুমাত্র আমাদের এই গত বছরের ডিসেম্বর থেকে এই ডিসেম্বরে 1 বছরে প্রাইস কম আছে 8%, ম্যাক্সিমাম 8%, আর অন্য হাইয়েস্ট 65% পর্যন্ত প্রাইস ইনক্রিমেন্ট হয়েছে এই সময়। এবং এর 8% কোনটা? ভুট্টা 8% না, আপনার 50% পর্যন্ত দাম কমেছে। গত বছর ডিসেম্বরের প্রাইস আপনি নেন কামাল ভাই, গত বছর ডিসেম্বরে 21 টাকা ছিল, এখন আপনি 20 টাকা এখন কমেছে, কিন্তু 12 টাকা আর কথাও বলছি এখন। হ্যাঁ, 12 টাকার কথা তো আমি একটু বলি যে এটা কিন্তু ফিড মিলার, কিন্তু আপনার এটা একটা বাল্ক ইন্ডাস্ট্রি। একজন ফিড মিল আমাদের দেশে হাইয়েস্ট 25,000 টন পর্যন্ত ফিড তৈরি করে। 25,000 টনের 60% মানে 15,000 টন। 15,000 টন 12 মাস। এই পরিমাণে স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু নাই। এটা কিন্তু আরেকজন ব্যবসায়ী। রাইট। এটা কিন্তু কামাল ভাইকে একমত হতে হবে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে এই অবস্থাটার সাথে ম্যাচ করতেছি।
আজ থেকে 1 বছর আগে আপনি যদি ব্রয়লার ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে দেখেন, খাদ্য রূপান্তর হার 1 কেজি 700 থেকে 1 কেজি 800, 1 কেজি 900 গ্রাম খাবার খাইয়ে 1 কেজি ব্রয়লার উৎপাদন করা যেত, যেটা আজকে তখন মাল্টিন্যাশনালরা 1 কেজি 600 এই স্টেজে ছিল। কিন্তু স্থানীয় উৎপাদকরা তাদের আপনার কি বলে যে ইফিসিয়েন্সি বাড়িয়ে এটা এখন 1 কেজি 500 থেকে 550 গ্রাম খাবারে 1 কেজি ব্রয়লার উৎপাদন করা যায়। আমি এই দিকটা আসতে যাচ্ছিলাম যে খাবারে যেহেতু একটা মূল উপাদান মানে পুরো পোল্ট্রি তৈরিতে, খাবারে আসলে ইনোভেশন করছেন কিনা, আপনারা গবেষণার ক্ষেত্রে কতখানি সময় ব্যয় করছেন? আমরা এই ক্ষেত্রে আমাদের মতন পোল্ট্রি কোম্পানিদের ক্ষেত্রে রিসোর্স খুবই সীমিত, কারণ এটা খুবই সায়েন্টিফিক এবং আপনার ল্যাবরেটরি ফ্যাসিলিটিস আদার্স যেগুলি দরকার হয় এগুলি আমাদের মতো ইন্ডাস্ট্রিতে নাই বললেই চলে। তবে হ্যাঁ, এটা আমাদের দেশের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সরকারি যেই আপনার বিএলআরআই এরকম জাতীয় প্রতিষ্ঠান আছে তাদের কিছু খুবই সীমিত পর্যায়ে তাদের সুবিধা আছে। আর আমরা যেটা করছি যে এখন আপনার একটা জিনিস কি যে ফর্মুলেশনের বিষয়ে যে আজ থেকে 10 বছর আগে আমরা কোনো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ব্যবহার করতাম না ফিডে। এখন আমরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ব্যবহার করার ফলে যেটা হচ্ছে আপনার প্রোটিনের ডাইজেস্টিবিলিটি বাড়তেছে। আচ্ছা, সো আপনি আগে যেখানে 1 কেজি প্রোটিন দিতে হতো এখন সেখানে 900 গ্রাম প্রোটিন দিয়ে আপনি সেম এফিসিয়েন্সি পাচ্ছেন। এই দিক থেকে আমি একটা হিসাব করে দেখেছি যে গত বছর ডিসেম্বর মাসে যেই ফিড প্রাইস ছিল তাতে 1 কেজি ব্রয়লার মুরগি উৎপাদন করার জন্য আপনার যদি 66 টাকা ফিডের কন্ট্রিবিউশন হয়, এই মুহূর্তে এইটার কন্ট্রিবিউশনটা 68 টাকা। সুতরাং বৃদ্ধিটা কিন্তু অত বেশি না। আপনার কাছে ফিরে আসবো আমরা। আমি যারা কামাল আহমেদকে জানতে চাচ্ছি একটা জিনিস, সাধারণত আপনারা খাবারের মান নিয়ে কি কখনো কোনো সমস্যা পড়েন কিনা? সেক্ষেত্রে আসলে খাবারের মানটা জাকির সাহেব বললেন, যদি সেটা ভালো সেটা হতো, যদি সবাই যদি সেটা মেনটেন করতে, সব কোম্পানি নিশ্চয়ই তাহলে ভালো কোম্পানি। আমরা যে থাকবে। সমস্যাগুলো ভুগছি সেটা হলো প্রোটিন, অত্যন্ত নিম্নমানের প্রোটিন দেওয়া হচ্ছে, 1। 2 নম্বর হলো প্রোটিন যেটুকু পরিমাণ, যে পরিমাণ ইনগ্রিডিয়েন্ট, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া প্রয়োজন তার মধ্যে ধরেন প্রোটিন সেটা কম দেওয়া হচ্ছে, সয়াবিনও কম দেওয়া হচ্ছে, ক্ষেত্র বিশেষে কিছু কেমিক্যাল ব্যবহার করতে হয়, সেটা উনি যেটা বললেন যে অ্যামোনিয়া, হ্যাঁ এটা প্রয়োজন, কি বললেন, অ্যামিনো অ্যাসিড মানে ডিএল-মেথোনাইন, লাইসিন। আচ্ছা, এর সঙ্গে ধরেন আপনার যেটা আমরা সবসময় ভুগতেছি, ম্যাক্সিমাম ভুগতেছি আমরা টক্সিন বাইন্ডারটা, এটা অত্যন্ত প্রয়োজন। আপনার এই ফাঙ্গাস সৃষ্টি করে বা অন্যান্য সৃষ্টি করে আপনার টক্সিন তৈরি হয়, যেটা আমাদের মুরগির জন্য লেয়ার বলেন আর বলেন খুবই সমস্যায় আমরা ভুগি। সেটা অনেক বড় বড় কোম্পানিও মাঝে মাঝে মনে হয় যেন দিচ্ছেন না দেওয়ার কারণে আমরা টক্সিনে ভুগতেছি। তো যখন মুরগিদের টক্সিন হয় তাহলে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং তার ইমিউনিটি কমে যায় এবং সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য রোগ বালাইগুলো 3-4টা রোগ তাকে আক্রমণ করে। সেই আক্রমণের ফলে আমাদের প্রচুর ক্ষতি হয়। এই বিষয়টা যেহেতু আমি আগেই বলেছি যে এটা দেখভাল করার জন্য সরকারের কোনো সংস্থা সেখানে ভালোভাবে কাজ করতে পারছে না, এবং উনি যথার্থই বলেছেন যে এখানে আরো খাদ্যের কাম কমিয়ে নিয়ে আসা সম্ভব হতো যদি ভালো ল্যাব থাকতো, ভালো ল্যাবরেটরি রিসার্চ থাকতো, এবং এটা প্রাইভেট সেক্টরে তারা করছেন, এবং প্রাইভেট সেক্টরে করার কারণে হয়তোবা এখনো পর্যন্ত তারা অনেক লাভ নেওয়ার পরেও এখনো পর্যন্ত মুরগি পালা সম্ভব হচ্ছে না। এটা আপনার কথার সাথে একই রকম কথা বলছেন আমাদের একজন দর্শক আমাদের জানিয়েছেন, ফিরোজ। উনি বলছেন যে খামারিরা মানে লসের আমরা মধ্যে আছে, উনি বলছেন আমরা লোকসানের মধ্যে আছে। এই একটা একই কথা, কিন্তু আসলে ওভারঅল আমাদের যে দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থা দরকার। কারণ এই ব্যবসাটা খামারিরাও যেমন করবেন, যারা ফিড তৈরি করছেন তারাও করবেন, যারা গ্র্যান্ড প্যারেন্ট তৈরি করছে তারাও করবেন। এই জিনিসটা দরকার। আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, যেটা হচ্ছে যে আমরা প্রায় দেখে থাকি মাঝে মধ্যে যে খাবারটা যে পোলট্রি ফিড সেটা ভেজাল অর্থ হচ্ছে বর্জ্য, ট্যানারি বর্জ্য তৈরি হচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলো আসলে আমরা নিশ্চয়ই জানি যে ভালো যারা কোম্পানি তারা করছে না, কিন্তু আপনাদের যারা তৈরি করছেন তাদের কি কোনো অ্যাসোসিয়েশন যারা আপনারা এই খারাপ কোয়ালিটি যারা এনশিওর করতে পারেন, খারাপ জিনিসটাকে আপনারাকে যাতে না হয় সেই ব্যবস্থা করতে পারেন কিনা? এটা আসলে যদি সরকারি সংস্থাগুলি তৎপর না হয় তাহলে খুবই মুশকিল। আমাদের দেশে এই জিনিসটা আমরাও পত্রপত্রিকায় এবং আপনাদের টিভিতে আমরা দেখেছি, এবং এই জাতীয় প্র্যাকটিস কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু একটা জিনিস কি যে যেহেতু এই ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কম্পিটিশন ইজ ভেরি হাই, সুতরাং আপনার কোয়ালিটি এনশিওর না করলে আপনি যদি খেয়াল করেন যে টোটাল মার্কেটের লিডার যারা
এই মুহূর্তে মার্কেট লিডার যারা, তারা প্রত্যেকেই কোয়ালিটিতে প্রচন্ড রকম সচেতন না হওয়ার পরে, কারণ হচ্ছে একটা ব্রয়লার মুরগি এখন লাইফ সাইকেল চলে আসছে 30 দিনে, এবং এইটা কিন্তু আরেকজনের ব্যবসার ইনপুট। সুতরাং আমার ফিড খেয়ে যদি মুরগিটা বড় না হয় সময় মতো, তাহলে পরের বারই আর আমার ফিড কিনবে না, আমি কিন্তু এই ঝুঁকির মধ্যে আছি। সুতরাং আমি আমার প্রয়োজনেই, হ্যাঁ আপনার আমাদের এই যে কোনো ইন্ডাস্ট্রিতে কিছু ফটকাবাজি আদার্স থাকবে, তারা লং রান কিন্তু টিকতে পারবে না। আমি যদি এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রি সিনারিও দেখি, তাহলে যারা বেশি বিক্রি করতেছে তারা প্রত্যেকেই কোয়ালিটি লিডার। আমাদের শেষ করতে হচ্ছে, সময় খুব প্রদর্শন। জনাব আহমেদ আপনাকে ধন্যবাদ, জনাব হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দেখা হবে। শেষ করতে হচ্ছে আজকে আমাদের খাদ্য কথা মধ্যে দেখা হবে আপনার সাথে, আবারও সাথেই থাকবেন।